দর্শক মণ্ডলী, রাষ্ট্র ও জনগণের উন্নয়নমূলক অনুষ্ঠান জনতার সামনে আপনাদের সাদর আমন্ত্রণ। একজন রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়কের ব্যর্থতা ও তার পতন অনিবার্য হয়ে ওঠে যখন তিনি তার চারিদিকে সুযোগ সন্ধানী, দুর্নীতিবাজ ও অযোগ্য ব্যক্তিদের চাটুকারিতায় নিজেকে অভ্রান্ত ও মহাপরাক্রমশালী বলে মনে করতে থাকেন এবং সেই সব ব্যক্তিদের তথাকথিত আনুগত্যের ইনাম বা পুরস্কার হিসেবে তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। এই চাটুকাররা শুধু নির্লজ্জভাবে তাদের নেতার মিথ্যা কৃতিত্ব ও সাফল্যের প্রশংসা করে তাকে অতি মানবের পর্যায়ে উন্নীত করেই ক্ষান্ত হয় না, বরং নেতার মনে এই বিশ্বাস সৃষ্টি করে যে বিপদের দিনে তারা নিজের প্রাণ দিয়ে হলেও নেতার প্রাণ ও ক্ষমতা রক্ষা করবে। অথচ বিপদ যখন এসেছে তখন দেখা গেছে এরা তাদের তথাকথিত শ্রেষ্ঠ ও তুলনাহীন নেতাকে ফেলে পালিয়ে গেছে। একজন সফল নেতার অন্যতম গুণ হচ্ছে কোনো পক্ষপাতিত্ব ছাড়া নির্মোহভাবে যোগ্য মানুষ বেছে নিয়ে তাকে কাজের দায়িত্ব দেওয়া। যেমন চীনের মাও সেতুং সহকর্মী হিসাবে বেছে নিয়েছিলেন চৌ এনলাইকে, লেনিন বেছে নিয়েছিলেন ট্রটস্কিকে, প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন বেছে নিয়েছিলেন ইউলিসিস এস গ্র্যান্টকে। আর আমাদের দেশে কোনো কোনো রাজনৈতিক নেতা বেছে নিয়েছেন টিভি টক শোয়ে অংশ নিয়ে দিনের পর দিন তার পক্ষে যে নির্লজ্জতাসমূহ করেছে, অথবা বেছে নিয়েছেন একজন অভিনেতাকে যার হাতে আর কোনো চলচ্চিত্র নেই, কিন্তু তিনি এখনও মানুষের সামনে দাঁড়িয়ে ভোট ডাকাতির পক্ষে চমৎকার সংলাপ বলতে পারবেন। দক্ষিণ আফ্রিকার বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের স্বাধীনতার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন। তাকে শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠী ২৭ বছর কারাবন্দী করে রেখেছিল। তিনি ছিলেন দৃঢ় চরিত্রের একজন বিচক্ষণ রাজনীতিবিদ, তাই তিনি ভরসা করতেন সৎ ও নিবেদিত প্রাণ সহকর্মীদের উপর। তার যোগ্য প্রতিদানও তিনি পেয়েছিলেন। অনেকের মধ্য থেকে আমি তার ৩ জন সহকর্মীর নাম উল্লেখ করছি যারা বিপদের সময় তাকে কখনো ছেড়ে যায়নি, অন্যায়ের সাথে আপোষ করেনি। যেমন আহমেদ কাথরাদা ও এন্ড্রু ম্লানজেনি, যারা প্রত্যেকে ২৬ বছর জেলে ছিলেন, আর ডেনিস গোল্ডবার্গ, যিনি ২২ বছর বন্দী ছিলেন। এদের মতো নিবেদিত প্রাণ রাজনৈতিক সহযোদ্ধাদের কারণেই নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সংগ্রামের পর বিজয়ী হয়েছিলেন, আর তার মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। সুযোগ সন্ধানী মানুষ নানা ছলনায় নানা পদ অধিকার করার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক হয়তো, কিন্তু রাজনীতিবিদকে চরিত্রবান, বিচক্ষণ, সজাগ ও কঠোর হতে হবে। তা না হলে বিপদের দিনে সেই রাজনীতিবিদ দেখবেন যে তিনি যাদের উপরে ভরসা করেছিলেন তারা তার আগেই মরীচিকার মতো অদৃশ্য হয়ে গেছেন এবং সুদিনের আশায় নিরাপদ স্থানে লুকিয়ে থেকে বাতাসের গতি বোঝার চেষ্টা করছেন। এই পরিপ্রেক্ষিতে চলুন দেখা যাক স্বপ্নরাজ্যে কি ঘটছে। আসসালামু আলাইকুম আপা। আবারও কাইটা দিল। স্যার, আমি আপনারে বলছিলাম দোয়াটা পইরা ৩ বার ফোনে ফু দিতে, আপনি দিচ্ছেন ২ বার ফু। কাজ কেমনে হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই মতি। হ্যাঁ, ক্যান্সার? আস্তাগফিরুল্লাহ, ক্যান্সার হতে যাবে কেন? আমার তো হার্টের সমস্যা। না স্যার, আমি জিজ্ঞেসি আপনার মন ভালো নাই ক্যান্সার।
আরে তোমরা আগে পিছে এত সার করছো যে জনগণ আর সার ছাড়া কিছুই শুনতে পাই নাই, শুধু সারই শুনছে। বসো মতি, বসো। স্যার, জনগণ কিন্তু আপনার অপেক্ষায় আছে। আমি বড় স্যারের নির্দেশেই এই পাশের বাড়িতে চলে আসছি। কেন, ওনার সঙ্গে তোমার কথা হয়েছে? জি স্যার, আপনার সাথে হয়নি? না, অনেক ফোন দিয়েছি, কিন্তু আমার গলা শুনলেই উনি ফোন কেটে দেন। স্যার, আপনি আজকে একটা ফোন দেন, উনি ধরবেন। তুমি কি করে জানো? স্যার, আপনার একটা দোয়া দিই, এই দোয়াটা পইরা কাজ করলে কাজ হবে। কোনটা? এই দোয়াটা। তোমার কি মাথা খারাপ? উনি এই নাম শুনতেই পারে না। স্যার, এটা তো আর আপনি ওনার সামনে পড়তেছেন না, আর আমরা বিপদে পড়লে তো এই দোয়াটাই পড়ি। তাহলে আমি ওনার কি বলবো? যা বললে খুশি হবেন তাই বলবেন। আপনি এতদিন যা বলে আসছেন। তুমি কি আমারে ঠ্যাস দিয়া কথা কইতাছো? স্যার, আমি তো আপনার গুণের প্রশংসা করতেছি, ঠেস দিব কেন? ইউ আর ইম্পসিবল স্যার। মানে কি? মানে মানে স্যার, আপনার মতো হওয়া অসম্ভব। ইউটিউব। থ্যাংক ইউ স্যার। ইট ইজ মাই প্লেজার টু ওয়্যার এ ব্লেজার লাইক ইউ। ওয়েলকাম। এখন বলো আমি ওনাকে কি বলবো? সেগুলো স্যার আলোচনা করে বের করতে হবে। ছেলে পিলেদের ইনকামের পথ এখন বন্ধ, চান্দাও তার মতো অবস্থা নাই, আর পাবলিক তো আমাদের কাঁচা খায়া ফেলতে চায়। জমানো টাকা উঠানো সম্ভব না। এই সমস্যার সমাধানের উপায় বের কইরা আপনি ওনার একটা ফোন দিবেন, বাস। এরপর উনি আবার আপনার উপর নেক নজর রাখবে। ধৈর্য ধরতে হবে। মনে রাখবা, বাঙালি খুব তাড়াতাড়ি অতীত ভুলে যায়। এখন যারা জিলাপি খাচ্ছে, আমাদের সময় আমরা তাদের জিলাপির কাছে ফেলেছিলাম। এরা যদি জিলাপির শিরায় আটকা পড়ে, তাহলে আমাদের দিন আবার ফিরে আসবে। আর যদি না যায়, আল্লাহর ইচ্ছা। তাহলে স্যার, এই ছেলে পিলেদের চলবে কি করে? ঠিক আছে, আমি দুইটা ব্যবসার বুদ্ধি দেই, সারা দেশে ওদের সেই ব্যবসা করতে বলো। কি ব্যবসা স্যার? নাম্বার 1, সামনে নির্বাচন হবে, অনেক মঞ্চ বানাতে হবে। গত 15 বছরে আমরাই সবচেয়ে বেশি স্টেজ বানিয়েছি, অন্যেরা অত বানাতে পারে না, মানে দেই নাই বানাতে। কিন্তু এবারে যখন ঠেকানো যাবে না, সবারটা বানায় দাও, পয়সা আসবে। স্যার, এই ব্যবসা হবে না। কেন মতি, এই ব্যবসা হবে না কেন? ইউটিউবে কোটি কোটি মানুষ সবাই রে নিয়ে আপনার মঞ্চ ভাঙ্গা পড়া যাওয়া দেখছে, দেখতাছে আর হাসতাছে। আপনি যখনই বলছেন স্মার্ট বাংলাদেশ, তখনই মঞ্চ ভাঙ্গা পড়ে গেছে। আমাদের দিয়ে কেউ মঞ্চ বানাবে না স্যার, কেউ বানাবে না, এই ব্যবসা হবে না। সেটা কি আমার দোষ? আমার কথা কি কেউ শুনেছে? ঠিক আছে, তাহলে সুন্দর বক্তৃতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। নির্বাচনের আগে ভালো ব্যবসা হবে, আর এ বিষয়ে আমি তোমাদের ভালো উপদেশ দিতে পারি। তাইলে তো স্যার খুব ভালো হয়। আমি প্রস্তাব করিতেছি যে আজ থেকে আপনি আমাদের নতুন সংগঠন আমারে যেও না ভুলে এর প্রধান উপদেষ্টা। যেহেতু আমি বাদে আর এই ঘরে কেউ নাই, সুতরাং আমার প্রস্তাব আমি নিজেই সমর্থন করলাম। আর আমি গ্রহণ করলাম। ব্যাস, প্রস্তাব পাস, আমার পদায়ন হয়ে গেল। তবে স্যার, এই ছেলে পেলেদের বক্তৃতা শেখানোর কাজটা কিভাবে হবে স্যার? আমার বক্তৃতা এখনো অনেক পাওয়া যায়, দোজ আর ন্যাশনাল ট্রেজার। ওইগুলি দেখো, শোনো, বোঝো, তারপর একটু অদল বদল করে ওইগুলি শিখিয়ে দাও। মনে আছে আমি একদিন ওনার সামনে অসাধারণ বক্তৃতায় বলেছিলাম, কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম, মুছে যাবে,
পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। স্যার, কথাটা কিন্তু ঠিক হইল না। মানে? স্যার, আপনি বললেন কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, মানে নামটা লিখলে কাগজটা ছিঁড়ে যাবে, তা কেমনে হয় স্যার? তুমি কি আমার থেকে বেশি বোঝো? হায় আল্লাহ, স্যার যে কি কর না। তবে এই কথাটা যেন আমি কোথায় শুনছিলাম, এই স্যার মনে পড়ছে, একটা গান আছে, কাগজে লিখো নাম সে নাম মুছে যাবে। কথাটা অবশ্য ভালো, কাগজটা রয়ে যাবে আর নামটা মুছে যাবে, যেমনটা আমাদের নাম মুছে যাইতেছে স্যার। হ্যাঁ, ওইরকম না? মতি, ফাইজলামি কইরো না, এবার ইংরেজিটাও শিখে নাও। লাভ ইজ নট লাভ টিল ইউ গিভ ইট এ ওয়ে, লাভ ইজ নট লাভ টিল ইট ইজ ফ্রি, The love in your heart was not food there to stay. Oh, love is not love till you give it away. স্যার, আমার চোখে পানি চলে আসতেছে, আপনি একমাত্র আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য। স্যার, আপনি এক্ষুনি ওনারে ফোন দিয়া এই প্ল্যানটা জানান, আর ফোন দেওয়ার আগে দোয়াটা পইরা 3 বার ফোনে ফু দেন স্যার। মতি, মতি, উনি যদি আমার ফোন ধরে আর কথা কয়, আমি তোমারে আর একটা হেলিকপ্টার কিনা দেব। স্যার, স্যার ফোনটা ঠিক মতো দেন স্যার। এইবার ঠিক মতো ফু দিব। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আপা, আপা ফোনটা কাইটেন না। আপনি এখনো আমার উপরে এত রাগ করে আছেন? রাগের কারণ তুমি জানো না? হ্যাঁ, তুমি বলছিলে না পরে তো দেখছি তুমিই গায়েব হয়ে গেছো। না আপা, আমি দলের জন্য কাজ করতেছি। কি কাজ করছো তুমি? পালানো ছাড়া আর কি কাজ করছো? আপা, এই এই সুখবরটা শুনলে আপনি আর স্থির থাকতে পারবেন না। তাই নাকি? বাবা, তা বলো কি সুখবর? আপা, আপা আমি প্রধান উপদেষ্টা হতে যাচ্ছি। হ্যাঁ, এই সুখবরটা দেওয়ার জন্যই আপনাকে আমি ফোন দিলাম। বলো কি? কখন, কিভাবে, কে এই ব্যবস্থা করলো? আর তা আমি কখন প্লেনে চাপবো? আপা, আপা এইটার ব্যবস্থা করছে মতি। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? না আপা, আমার এত সাহস কিভাবে হবে? মতির জন্যেই আমি আমারে যেও না ভুলে সংগঠনের প্রধান উপদেষ্টা হতে পেরেছি। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য আপনার স্মৃতিকে বাঁচিয়ে রাখা। আপনার বাণী আমারে যেও না ভুলে আমরা ঘরে ঘরে পৌঁছিয়ে দেব। উই উইল মেক হার নেভার টু ডিসঅ্যাপিয়ার, ইন দ্য হার্ট অফ দ্য মিলিয়ন শি উইল অ্যাপিয়ার। কি হইল? আবারও কাইটা দিল? স্যার, আপনি পরের কথা আগে বলে সর্বনাশ করছেন, সে আপনারে ভুল বুঝছে। দিস টাইম শি উইল পিক আস এন্ড উই উইল ফ্লাই ফরএভার। দর্শক মণ্ডলী, জন্মের সাথে সাথে আমরা মানুষ নামে অভিষিক্ত হই ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আমরা মানুষ হই না। আমরা ক্রমান্বয়ে মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে মানুষ হতে থাকি। এই প্রক্রিয়ায় স্বশিক্ষিত হওয়া আর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা দুটিই খুব গুরুত্বপূর্ণ। পরাধীন ভারতবর্ষের পূর্ববঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। যদিও এই অঞ্চলের মানুষের শ্রম ও সম্পদের বিনিময়ে ব্রিটেন ও ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সমৃদ্ধি ঘটছিল, তা সত্ত্বেও আমরা ছিলাম শোষিত, নির্যাতিত ও অবহেলিত। 1912 সালের 31 জানুয়ারি ঢাকার নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ, টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী এবং জাতীয় নেতা ও প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফররত ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড চার্লস হার্ডিঞ্জের কাছে
পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করেন। নানা ধাপ পেরিয়ে 8 বছর পরে আইনসভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট অফ 1920 পাশ হয়, আর 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয়। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে পূর্ব বাংলার মানুষের স্বাধিকার ও স্বাধীনতা অর্জনের সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। স্বাধীন বাংলাদেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচারের উত্থান রোধে একইভাবে তারা এগিয়ে এসেছেন। অন্যদিকে একনায়ক ও স্বৈরাচাররা তাদের প্রশাসন ও ছাত্র সংগঠনের মাধ্যমে প্রতিবাদী ছাত্র জনতাকে প্রতিহত করতে যে নিজেরাই ক্ষমতাচ্যুত হয়েছেন। 1976 থেকে 1982 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে LLB অনার্স ও LLM পর্যায়ে শিক্ষার্থী ছিলাম। তখন রাষ্ট্রবিজ্ঞান আর লোক প্রশাসন এই দুটি সাবসিডিয়ারি বিষয়ে ক্লাস করা আর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পড়ার জন্য দীর্ঘ সময় কলাভবন প্রাঙ্গণে কাটাতে হতো। সেই সব দিনগুলোর মধুর স্মৃতি এক অমূল্য সঞ্চয়। তখন মনে হতো দেশপ্রেম, আকাশ ছোঁয়া স্বপ্ন আর তারুণ্যের অপ্রতিরোধ্য শক্তি আর চোখ ধাঁধানোর দীপ্তি দিয়ে সমাজ আর দেশটাকে আমরা পাল্টিয়ে দেব। আমরা ছাত্ররা সামাজিক বৈষম্য, শোষণ, গণতন্ত্রহীনতা, সামরিক শাসনের অন্তঃসার শূন্যতা এরকম অনেক কিছু নিয়েই ভাবতাম, তর্ক করতাম। যারা সক্রিয় রাজনীতি করত তারা মিছিল আর আলোচনা সভায় নিয়মিত অংশ নিত। আমাদের দেশে প্রায় দেখা যায় যে প্রত্যেক দলই বলে আগে ক্ষমতা দেয়া হোক, তারপর সকল সমস্যার সমাধান আমরা করব। কিন্তু তারা বুঝতে চায় না যে মুহূর্তে তারা চেয়ারে বসবে ঠিক তখন থেকেই অন্য দল চিৎকার করবে, আমাদের ক্ষমতা দাও, কাজ করা কাকে বলে আমরা দেখাচ্ছি। এবং পূর্ববর্তী ক্ষমতাসীন ব্যক্তি বা দল বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি যে ধরনের হয়রানিমূলক ব্যবহার করেছে, ঠিক সেই একই ধরনের ব্যবহার বর্তমান ক্ষমতাসীন দল এই নতুন আন্দোলনকারী দলের প্রতি করবে। আমরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে চলে গেছি সেই কবে, কিন্তু সেদিন একজন তরুণ শিক্ষার্থী হিসেবে আমাদের আত্মঘাতী রাজনীতির যে ভয়াবহ রূপটি দেখেছিলাম, পরবর্তীতে তারও প্রকট হয়েছে। গত বছর 26 ডিসেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ ও ছাত্র শিক্ষক কেন্দ্র ঘুরে দেখলাম। এবারে বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক কিছুই চোখে পড়ল, তাই মোবাইল ফোনটা বের করে ছবি ও ভিডিও ধারণ করতে লাগলাম। জুলাই আগস্টের ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনের দেয়াল লিখনগুলো তখনও উজ্জ্বল। আমার ভাই কবরে, খুনিরা কেন বাহিরে, 36 জুলাই, এখন দরকার জনগণের সরকার। টিএসসিতে ঢুকলাম, চারিদিকে দেয়ালে অনেক কিছু লেখা, স্বৈরাচারের কবর খোঁড়ো, সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস চাই। চোখে পড়ল ঢাকা ইউনিভার্সিটির কালচারাল সোসাইটির তালাবদ্ধ নোটিশ বোর্ডে জমে থাকা প্রচুর ধুলোবালি আর ময়লার ঝুলি, শুধু নোটিশ করার মতো, কিন্তু নোটিশগুলো চেষ্টা করেও পড়া গেল না। টিএসসির করিডোরের ছাদের বিভিন্ন জায়গায় পলেস্তরা খসে পড়েছে, ছাদের কোনো অংশ দুর্বল হলে ভেঙে পড়তে পারে। প্রায় সবগুলো বাল্বের বৈদ্যুতিক সংযোগ উন্মুক্ত, ফলে কারো পক্ষে তড়িতাহত হওয়ার সম্ভাবনা থেকে যায়। চারিদিকের পরিবেশ খুবই অপরিষ্কার, দেয়ালে ছাতা ধরে গেছে, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। পুরুষদের প্রক্ষালন কেন্দ্রের সবগুলো আয়নায় এত ময়লা জমে আছে যে তাতে চেহারা দেখা যায় না। আর হাত ধোয়ার জন্য আপনি যতবার পানির কলে হাত দেবেন তাতে কলটি একটু সাফ হবে, কিন্তু আপনার হাত ময়লা হবে। শালীনতা বজায় রাখার জন্য আমি এই প্রক্ষালন কেন্দ্রের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে অপারগ, আমাকে ক্ষমা করবেন। ক্যাফেটেরিয়া পার হয়ে টিএসসির পেছন দিকে গিয়ে হতবাক হয়ে গেলাম। সেখানে কিছু কর্মচারীর জন্য ছোট ছোট কিছু ঘর বানিয়ে দেওয়া হয়েছে। এর পাশেই ইলেকট্রিক জেনারেটরের একটি ঘর,
যার ভেতরে নানা ধরনের জিনিস ফেলে রাখা হয়েছে। দেখলে মনে হয় এটা বোধহয় ময়লা ফেলার জায়গা, কিন্তু আসলে তা নয়। তালাবদ্ধ ভাঙা দরজায় বিপজ্জনক বলে সতর্কবাণীও ঝুলানো আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মহড়া দেওয়ার কোনো জায়গা না পেয়ে শেষ পর্যন্ত টিএসসির বারান্দার একটি কোণ বেছে নিয়েছিল কয়েকজন শিক্ষার্থী। এতেই প্রমাণ হয় যে কোনো প্রতিকূল অবস্থায় তরুণরা বিকশিত হওয়ার জন্য সূর্যমুখীর মতোই আলোর পানে তাকিয়ে থাকে। এবারে শোনা যাক তাদের। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এরিয়াটা আছে, এটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ একটা স্থান, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন দর্শনার্থীরা আসেন এবং ঘোরাফেরা করে যান। কিন্তু আসলে টিএসসির যে মূল উদ্দেশ্যটা ছিল যে ছাত্র শিক্ষক কেন্দ্র হিসেবে, যে এখানে ছাত্র এবং শিক্ষকের সমাগম হবে, ছাত্ররা এখানে আসবে, তারা তাদের অবসর সময়টা পার করবে, পাশাপাশি তারা বিভিন্ন যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান বা সাংস্কৃতিক যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবে। কিন্তু সচরাচর টিএসসিতে আসলে কিন্তু আমরা সেই দৃশ্যটা আসলে দেখতে পাচ্ছি না, সেই রকম পর্যাপ্ত পরিমাণ আসলে জায়গাটা পাচ্ছি না যেখানে থেকে আমরা রিহার্সালটা করতে পারি। এই যেমন দেখেন, আমরা আমাদের ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের জন্য আমাদের একটা রিহার্সালের জায়গার দরকার, কিন্তু পুরো ইউনিভার্সিটিতে ঘুরেও আমরা সেইরকম একটা জায়গা পাইনি যেখানে গিয়ে মূলত আমরা আমাদের প্রোগ্রামটির জন্য রিহার্সালটি করতে পারি। সবশেষে কোনো জায়গায় স্থানে জায়গা না পেয়ে অবশেষে আমরা টিএসসির একটা কর্নারে, একদম বলা যায় যে খুবই জীর্ণ শীর্ণ একটা স্থানে এসেছি প্র্যাকটিস করার জন্য। আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে কিছু বলতে চাই, এটাই বলবো যে আসলে ছাত্রদের যে সাংস্কৃতিক অঙ্গনে তাদের যে পদার্পণ করতে হলে তাদের সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে এইটুকু করে যে তাদের সেইরকম একটা পরিবেশ সৃষ্টি করে যেখানে শিক্ষার্থীরা আসবে, তাদের সংস্কৃতি মনা শিক্ষার্থীরা আসে, তারা তাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারবে বা অনুশীলন করতে পারবে। টিএসসি থেকে বার হওয়ার পর একটি দেয়াল লিখন দেখে থমকে গেলাম। লেখা আছে, একজন রিক্সা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে। পড়ন্ত বিকেলের এত হইচইয়ের মধ্যে টিএসসির উল্টো দিকে অতি ক্লান্ত এক তরুণ রিক্সা চালক তার রিক্সায় অসহায়ভাবে শুয়ে আছে দেখে তার দিকে এগিয়ে গেলাম। এই যে ভাই, রিক্সাওয়ালা ভাই, ভালো আছেন? আপনারা একটা কথা জিজ্ঞাসা চাই। কি অবস্থা আপনার? এখানে কেন কষ্ট করে আছেন ভাইয়া? মানে সারাদিন রিক্সা চালিয়েছেন? কত টাকা পাইছেন? কত টাকা? মাত্র 40? কয়দিন ধরে চালিয়েছেন? কই থাকেন আপনি? সংসারে কি আছে? মা বাপ সবাই তো আছে। আপনি কি সংসার চালান? না, সংসার যা কাম করতে পারি, যদি পারি তাহলে 200-300 সপ্তাহে মিলা 1000 টাকা দিয়ে দিতে পারি। এই যে সরকার যে নতুন আসলো, ইউনূস সাহেবের সরকার, এরপরে আপনার অবস্থার কি হয়েছে, চেঞ্জ কি হয়েছে? দেশ তো আরো যেরকম এরকম, দেশ উন্নতি হইতে গেলে আরো কয়েক বছর লাগবে। আপনি কি ধৈর্য ধরবেন এই কয়েক বছর? হ্যাঁ, এলে তো চলতেছে আস্তে 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 চলতেছে। আগে অবস্থা কেমন ছিল? আগের থেকে অনেক তাও চলতেছে মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান ও পরিবেশের উন্নয়নের জন্য আমি নিজে বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে সাক্ষাৎ ও কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। যতবার ফোন করেছি সেই কর্মকর্তার ব্যক্তিগত সহকারী একটি কথাই আমাকে বলেছেন, স্যারকে বলেছি, উনি জানেন আপনি ফোন করেছেন, ব্যাস এইটুকুই। শেষে আমরা বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও গবেষণা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সাথে সাক্ষাৎ করতে চাইলে তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তার সাথে আমাদের দ্রুত সাক্ষাতের ব্যবস্থা করেন। আমরা যে সমস্যাগুলো তুলে ধরেছি তার সমাধানের দায়িত্ব কিন্তু তার নয়, তা সত্ত্বেও তিনি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে গৌরবময় আমাদের একটি অতীত আছে, সেই অতীতের চেয়েও আরও সামনে আরেকটি ভবিষ্যৎ নির্মাণ করতে এখন আমরা পারছি না কেন? কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা তৃপ্ত নই। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গৌরবময় অতীত আছে,
ভবিষ্যৎটা আরও বেশি সমৃদ্ধ হোক। সাধারণ মানুষের যে এক্সপেকটেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় সে প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত হোক। আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পঠন পাঠন থেকে শুরু করে শিক্ষা গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিবাচক পরিবেশ বিদ্যমান যখনই ছিল, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পেরেছে, জাতির প্রত্যাশা পূরণ করতে পেরেছে। কখনো কখনো যে এই পরিবেশের যে ছেদ হয়নি সেটা আমরা বলতে চাই না, সেটা হয়েছে কখনো কখনো। তবে আমরা চাই সামনের দিনগুলোতে যাতে করে শিক্ষা গবেষণা এবং পঠন পাঠনের ইতিবাচক একটা পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান থাকে, সে প্রচেষ্টার মধ্যে আমরা আছি। তার অর্থ হচ্ছে এই, আমরা যেটা বলতে চাই, সব ধরনের ছাত্র রাজনীতি বলুন, ছাত্র সংগঠন বলুন, সাংগঠনিক তৎপরতা বলুন, শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা বলুন, তাদের সাংগঠনিক তৎপরতা বলুন, সব কিছুর ক্ষেত্রে ইতিবাচক চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এনকারেজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাই শুধু সেই জায়গায় শুধুমাত্র ইন্টারফেয়ার করে যখন এটা অপতৎপরতায় টার্ন নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়েছি ছাত্র হিসেবে, যে শিক্ষকরা ছিলেন, যাদের কাছে আমি আইনের পাঠ নিয়েছি, তাদের স্নেহ ছিল অসীম, তাদের জ্ঞান ছিল অসীম, এবং তারা কখনোই কোনো রাজনৈতিক মতাদর্শের প্রকট মানে একটা যে প্রদর্শন সেটা কখনো করেনি। বোঝা যেত না যে কে কোন রাজনীতিকে সমর্থন করে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সবাই নয়, বিভিন্ন দলে ভাগ হয়েছেন। তারা এই রাজনৈতিক দলকে সমর্থন করেছেন, কি ওই রাজনৈতিক দলকে সমর্থন করেছে। আমি ম্যাকগিল ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করি ম্যাকগিলের উপরে, ঠিক আছে। কিন্তু ওখানে আমি কখনো দেখিনি কোনো শিক্ষক বলেন যে আমি লিবারেল পার্টি করি, আমি কনজারভেটিভ করি বা অন্যান্য কোনো কিছু করি, এবং এটা নিয়ে তারা তর্কে লিপ্ত হন, তাদের মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়। এটা তো মানহানিকর। একজন শিক্ষক থাকবেন এইগুলির ঊর্ধ্বে। তারাই যদি বিভক্ত হয়ে যান, তাহলে আমরা কার কাছে আপনার পক্ষপাত মুক্ত একটি ধারণা পাবো, দিক নির্দেশন পাবো? এখানে আপনার মতামতটা কি? ম্যাকগিল ইউনিভার্সিটির এবং ঢাকা ইউনিভার্সিটির সামাজিক রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। আপনি যে সময়টার কথা বলেছেন, যে সময়টা আপনি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, সেই সময়টার সাথে যদি আজকের সময়টা যদি আপনি তুলনা করেন, দেখা যাবে যে শিক্ষকদের মানের, ব্যক্তিত্বের এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের যে কথাটা আপনি বললেন, সেটার অবনতি হয়েছে, এটা আমি অস্বীকার করব না। আমি মনে করি আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম, তখন ছাত্র শিক্ষকের সম্পর্ক এবং শিক্ষকদের নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক যেমনটি ছিল, সেটি শিক্ষা এবং গবেষণা অনেক বেশি শিক্ষা এবং গবেষণা বান্ধব ছিল। এটি আমি অস্বীকার করব না। তবে এই ক্ষেত্রে সবসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা দায়ী করতে পারবো তা কিন্তু নয়। যদি রাজনৈতিক বাস্তবতা এবং সামাজিক বাস্তবতা শিক্ষকদেরকে সেই জায়গায় নিয়ে যেতে বাধ্য না করত, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতে বলে আমি মনে করি না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অতীতের কথা বলেছেন। সেই গৌরবময় অতীত যে সময়টাতে সৃষ্টি হয়েছিল, সেই সময়টার বাংলাদেশের রাজনৈতিক এবং আর্থসামাজিক বাস্তবতার একটা সংযোগ খুঁজতে হবে আমাদেরকে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অটোনোমাস বডি হিসাবে সব কিছু থেকে মুক্ত থেকে সক্রিয়ভাবে শিক্ষা এবং গবেষণায় নিজেদেরকে সম্পৃক্ত রাখতে সক্ষম হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সত্য, পরবর্তী সময়গুলোতে, দেশ স্বাধীন হওয়ার পর এই সময়গুলোতে, যে সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে স্বকীয় মর্যাদা রক্ষা করার সুযোগ পেয়েছে, এর অর্থ এই যে ইটস এ এডুকেশনাল ইনস্টিটিউশন। আমরা সমাজ নির্ধারণ করে দেয় এই প্রতিষ্ঠান কত ভালোভাবে চলবে, রাষ্ট্র নির্ধারণ করে দেয়। আমরা রাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করতে পারি, তবে সব কিছুই যে করতে পারি তা কিন্তু নয়। আমি আবার বলছি, যদি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বকীয়তা বজায় রেখে যদি শিক্ষা, গবেষণা এবং মানব সম্পদ গঠনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করার মতো পরিবেশ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পায়, আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, আমার যে অতীত যে গৌরব,
তার চেয়ে গৌরবময় ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে। আমি কি আপনাকে আমন্ত্রণ জানাতে পারি যে মাননীয় উপাচার্য হিসেবে আমাদের সাথে একটু চলুন না ক্যাম্পাসে, আমরা যাই এবং কয়েকটি জায়গায় আপনাকে ঘুরিয়ে দেখাই এবং ওখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা কথা বলি? নিশ্চয়ই, আমি আপনার সাথে যেতে চাই এবং অবশ্যই যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এখানে আশেপাশে পরিষ্কার না কেন এই ক্যাম্পাসটা? মানে বিভিন্ন জায়গায় ধরেন ময়লা পড়ে আছে, ঘাসগুলো বিবর্ণ হয়ে গেছে, গাছের মধ্যে মানে অত সুন্দরভাবে লাগানো হয় না এদিক ওদিক, বা আমাদের ধরুন এখানে যে যদি বলি ক্যাফেটেরিয়া অন্যান্য জায়গা, এটাকে আরেকটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বিদেশে যেমন আছে আমাদের দেশেও আছে অন্যান্য ক্যাম্পাস, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে না পারার কারণটা কি? আমরা কিছুটা হাঁটলাম ক্যাম্পাসের মধ্যে, আপনি লক্ষ্য করেছেন কিরকম তারুণ্যদীপ্ত আমাদের ক্যাম্পাসটা, ছাত্রছাত্রীদের পদচারণা, কত ভাইব্রেন্ট একটা পরিবেশ। এই পরিবেশটা, এটার ফিজিক্যাল পরিবেশটা আরেকটু বেটার হওয়া প্রয়োজন, আমি আপনার সাথে একমত ভাবে। যেমন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার জন্য একটা অনুকূল একটা পরিবেশ দরকার হয়। সেটি আপনার যেমন ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে যেমন আমাদের পরিবর্তন প্রয়োজন, ঠিক তেমনি এনভায়রনমেন্টাল স্ট্রাকচারের মধ্যেও এক ধরনের পরিবর্তন প্রয়োজন, ইতিবাচক। আমরা এই শব্দ দূষণ মুক্ত থেকে শিক্ষার পরিবেশটাকে কিভাবে আরেকটু উন্নত করতে পারি সে প্রচেষ্টাও আমাদের আছে। আপনি বলেছেন যে শব্দ দূষণ রোধের জন্য আপনারা চেষ্টা করছেন, তো আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখী লেখা আছে যে এখানে হর্ন বাজাইবেন না, কিন্তু শুধু রাস্তায় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও যে জায়গাটা আছে ওখানে সবাই সমানে হর্ন বাজিয়ে যাচ্ছেন, তো ওটা কিভাবে আপনারা রোধ করবেন? এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এখানে একটা বিষয় হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দেশে শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবসময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, আমাদের একাডেমিক প্রোগ্রাম থাকে, আমাদের সেমিনার থাকে, সিম্পোজিয়াম থাকে। এখানে যদি আপনি লক্ষ্য করুন যে মাথার উপরে এগুলো ভেঙে পড়ছে কংক্রিট বিভিন্ন জায়গায়, এবং হয়তো এখান থেকে কোনো বিপদের সৃষ্টি হতে পারে। আর আমরা সামনে গেলে আরও দেখাতে পারবো আপনাকে, যেমন ওখানে বিদ্যুতের তার, ওই যে বাল্ব আছে ওখানে, ওটা প্রায় খুলে পড়ছে এবং অসংখ্য জায়গা আছে। তো এই ব্যাপারে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এটা তো খুব দুঃখজনক হবে। তো কি করা যেতে পারে আপনি মনে করেন? এটি অনিরাপদ একটা পরিস্থিতি তৈরি করতে পারে, এগুলো অনেক আগে রিপেয়ার করা প্রয়োজন ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনি বৈদ্যুতিক তারের কথা বললেন, কলেজ তার ভেঙে পড়ছে সেই ব্যবস্থাগুলোর কথা বললেন, এই সবগুলোর আমি মনে করি ইন এ নর্মাল সিনারিও, ইন এ নর্মাল সিচুয়েশন, সেগুলো এই পরিস্থিতি হবার অনেক আগে সেগুলো রিপেয়ার প্রসেসের মধ্যে চলে যাওয়া উচিত ছিল। তবে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, যত দ্রুততার সাথে সম্ভব এগুলো কোনো প্রকার দুর্ঘটনা ঘটার আগেই সেগুলো করে ফেলা উচিত, করা প্রয়োজন। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার প্ল্যান করছে, মাস্টার প্ল্যানটা করা হচ্ছে এরকম, আধুনিক বিশ্বের বর্তমান সময়কে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে আগামী 100 বছরের জন্য প্রস্তুত করতে কি কি করা প্রয়োজন সেটা মাথায় রেখেই আমরা একাডেমিক একটা প্ল্যান হাজির করেছি, পরিকল্পনাটা করা হয়েছে সেভাবেই। আবার সেই একাডেমিক প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারগুলো বিন্যাসের জন্য মাস্টার প্ল্যানটা করা হয়েছে। সেই মাস্টার প্ল্যানে এই টিএসসি একটা গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল সমস্যা বিগত সরকার ও বিশ্ববিদ্যালয়ের পূর্বতন প্রশাসনের দীর্ঘদিনের নিদারুণ অবহেলা, অযোগ্যতা ও দুর্নীতির ফল, যা জনতাকে জানতে দেওয়া হয়নি। আজ থেকে 10 বছর আগে যে ছাত্রাবাসকে বাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বিপজ্জনক, সেখানে শিক্ষার্থীরা আজও বাধ্য হয়ে বাস করছেন। কিছুদিন আগে আমাদের প্রতিবেদক কাইয়ুম কাফি কয়েকজন শিক্ষার্থীর সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি 1921 সালে মাত্র 877 জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করেছিল। পথ চলার এই পরিক্রমায় প্রায় 103 বছর পেরিয়ে এখন 2025 সাল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে প্রায় 37,000-এর অধিক। এই দীর্ঘ পথ চলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা আধুনিকতর হয়েছে এবং এখানকার শিক্ষার্থীরা আসলেই কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে সেই বিষয়টি আজকে আমরা জানব। 2014 সালে একদল প্রকৌশলী
থাকার জন্য, বসবাসের জন্য অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। প্রতিদিনই কলেজ তারা খুলে পড়ে এবং অনেক শিক্ষার্থী আহতও হচ্ছেন। শিক্ষার্থীদের এই ব্যাপক যে ক্ষয়ক্ষতি, এগুলো আমলে না নিয়ে কর্তৃপক্ষ কাল বিলম্ব করছে এবং আশা করি খুব দ্রুত নতুন ভবন নির্মাণ হবে এবং যতদিন ভবন নির্মাণ হয় না ততদিন যে শিক্ষার্থীরা আমরা এখন রয়েছি তাদেরকে অন্য কোথাও স্থানান্তর করা এখন সময়ের দাবি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা যে সমস্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম মফস্বল অঞ্চল থেকে উঠে আসি, তাদের ক্ষেত্রে এই হলটা একটা অন্যরকম একটা বাতিঘর হিসেবে কাজ করে। তো এখন হল লাইফে এসে যে বাস্তবতার মুখাপেক্ষী আমাদের হতে হয়, সেই হিসাবে এখন আমি যে কথাটা বলতে পারি যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা না, আমাদের হলে এসে আমাদের খাবারের মান ঠিক মতো পাই না। তারপরে এই যে হলের রুমের পলেস্তেরা খসে পড়তেছে, প্রতিনিয়ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের জীবন কাটাতে হয়। এই যে আজকে আমার ভাইয়ের মাথা ফাটে, কালকে আমার ভাইয়ের ঠ্যাং ভেঙে যায়, হলের পলেস্তেরা ভেঙে, এই যে প্রতিনিয়ত একটা টেনশনের ভিতরে আমাদের রাত কাটে। আর খাবারের মানের কথা বলবো যে খাবার খাওয়ার কিছুক্ষণ পরে পেটে হাত দিয়ে চেক করে দেখতে হয় যে আমি আসলে দুপুরে খেয়েছিলাম কিনা, 2 ঘন্টা পর মনেই থাকে না যে খেয়েছিলাম কিনা। আচ্ছা, আপনাদের যে লাইব্রেরি রয়েছে, সেন্ট্রাল লাইব্রেরি, সেই লাইব্রেরির কি অবস্থা? ওখানে কি আপনার পর্যাপ্ত জায়গা পান, বা আপনাদের যে এই যে আধুনিক যুগ চলে এসেছে, আধুনিক যুগে আপনারা কি সেই অর্থে গবেষণা করার জন্য পর্যাপ্ত বই বা পর্যাপ্ত জায়গা পান কিনা? না, এক কথা বলতে গেলে না, কারণ আমাদের লাইব্রেরির যে আসন সংখ্যা রয়েছে সেটা খুবই সীমিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল রয়েছে সেই হলের সমস্ত শিক্ষার্থীর জন্য সংকলন হওয়া খুবই টাফ। তো এমত অবস্থায় আমাদের জন্য যদি আরেকটা লাইব্রেরি করা হয় সে আমাদের জন্য খুবই শুভকর হবে। তাছাড়া লাইব্রেরি কিন্তু বিভিন্ন সময় পরীক্ষার কারণে বন্ধ থাকে। যেমন বিগত 3 মাসের কথা যদি বলি, বিগত 3 মাসে প্রায় 24 দিনের মতো লাইব্রেরি শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষার জন্যই শুক্র শনিবার বন্ধ করে রাখা হয়েছিল। এটা পীড়াদায়ক যে আমরা সবসময় যে জায়গা পাই না, কিংবা জায়গা আজকে হয়তো আমি লাইব্রেরিতে পড়তে গেলাম, যে দেখলাম যে লাইব্রেরিতে পরীক্ষা হচ্ছে, সো আমার আবার ব্যাক করে হলে আসা লাগতেছে। এরকম একটা বিড়ম্বনার শিকার কিন্তু আমাদের হতে হয়। দেখা যায় আমরা 4 জনের অ্যাকোমোডেশনের জায়গায় আমরা 8 জন থাকছি, তো বেড থেকে শুরু করে চেয়ার টেবিল সব কিছুই আমাদের শেয়ার করতে হয়। অ্যাকচুয়ালি অনার্স লেভেলে এসে যদি টেবিল চেয়ার শেয়ার করতে হয়, আমরা ঠিকভাবে পড়াশোনাটা করবো কখন? হয়তো তারা বলতে পারে রিডিং রুম আছে, লাইব্রেরি আছে, কিন্তু সেখানে আসলে পর্যাপ্ত জায়গা নেই। রিডিং রুমে স্পেস অনেক কম, কিন্তু মেয়ে অনেক বেশি। এক্ষেত্রে আমাদের পড়াশোনাটা অনেক বেশি হ্যাম্পার হয়। সো সেক্ষেত্রে যদি রিডিং রুমের অ্যাকোমোডেশনটা বাড়ানো যায়, স্পেসটা বাড়ানো যায়, ইভেন যদি বলা যায় আরেকটা লাইব্রেরি করা যায়, তাহলে আসলে আমাদের জন্য খুব হেল্প হয়। আমরা যারা ঢাকার বাইরে থেকে আসি তাদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো থাকে, স্পেশালি মেয়েদের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের আবাসের জন্য এই রোকেয়া হলটা আমাদের অনেক বড় একটা আশীর্বাদের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলের আন্দাজে বা কম্পেয়ার যদি আমরা করি, মেয়েদের হল অনেক বেশি কম, মাত্র 5টা, যেখানে প্রায় সমসংখ্যক আমরা ছেলে মেয়ে পড়াশোনা করি, কিন্তু হলের সংখ্যার ক্ষেত্রে আমরা কম। সেই ক্ষেত্রে রোকেয়া হল যেহেতু একটু বেশি বড়, সেক্ষেত্রে রোকেয়া হলের উপর চাপটা একটু বেশি থাকে। এর ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের আবাসিক যে সংকটটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে। একই সাথে আমাদের যে খাবারের মান সেটা অনেক বেশি নিম্নমানের। এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে আমি বলবো, আমরা যারা হলে থাকি, একই হলে থাকার পরও প্রত্যেকটা বিল্ডিংয়ের বা প্রত্যেকটা শিক্ষার্থী একই ধরনের ফ্যাসিলিটিস পায় না। হয়তো এই কারণে যে আবাসিক ব্যবস্থা থেকে শুরু করে অন্য যে সকল ফ্যাসিলিটিসগুলো মেয়েদের থাকা উচিত, সেটা প্রত্যেকটা বিল্ডিংয়ে বা প্রত্যেকটা শিক্ষার্থীকে একইভাবে প্রোভাইড করা সম্ভব হয় না। আমরা আশা করি যে ভবিষ্যতে এই সমস্যাগুলো নিয়ে সরকার ভাববে, এটাই আশা থাকবে। আমাদের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে, সায়েন্স লাইব্রেরি, এবং আমাদের মানবিক রেস্টুরেন্টের জন্য বা সমাজবিজ্ঞান রেস্টুরেন্টের জন্য যে কেন্দ্রীয় লাইব্রেরি, এই লাইব্রেরিটা অনেক পুরাতন। প্রথমত ভবন ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি বলি, যে প্রচণ্ড পুরাতন একটা ভবন, এবং বাইরের যে সাউন্ড, লাইব্রেরিতে যখন পড়াশোনা করা হয় বাইরের সাউন্ড কিন্তু লাইব্রেরির ভিতরে যায়, পড়াশোনার একটা ব্যাঘাত হয় প্রথমত। দ্বিতীয়ত আমাদের যে বইয়ের সংগ্রহ, সেই বইয়ের সংগ্রহটাও কিন্তু তুলনামূলক অনেক পুরাতন। আমরা এই বইয়ের সংগ্রহটাকে সম্প্রতি সময় যেভাবে আপডেট করা দরকার ছিল, সেইভাবে আপডেট করা বা আধুনিকায়ন করা হয় নাই। আমরা মনে করি যে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে যে নতুন নতুন ডিপার্টমেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে, যেমন আমার ডিপার্টমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ, কমিউনিকেশন ডিসঅর্ডার, উন্নয়ন অধ্যয়ন, সব বিজ্ঞানের যে বিভিন্ন রাইজিং ডিপার্টমেন্টগুলো রয়েছে, এগুলো নিত্য নতুন বইগুলো কিন্তু আমাদের লাইব্রেরিতে যুক্ত হচ্ছে না। তাই লাইব্রেরিতে এই ধরনের বইগুলো যুক্ত করতে হবে। আজ থেকে ঠিক 100 বছর আগে 1924 সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের 30 বছরের এক তরুণ শিক্ষক সত্যেন্দ্রনাথ বোস বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনকে একটি চিঠি ও 5 পাতার প্রবন্ধ লিখে জানালেন যে গত কয়েক বছর ধরে কোন কারণে আইনস্টাইন কোয়ান্টাম থিওরির বিষয়ে তার নিজস্ব ব্যাখ্যা বা তত্ত্ব প্রতিষ্ঠা করতে পারছেন না। আইনস্টাইন উপলব্ধি করলেন যে তিনি যে সমস্যার সমাধান করতে পারছিলেন না, সত্যেন্দ্রনাথ বোস
তা সমাধানের পথ দেখিয়েছেন। আইনস্টাইন এই কাজের স্বীকৃতি দিয়ে তার কাছে একটি পোস্টকার্ড পাঠান, আর তার প্রবন্ধটি নিজে ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ করে পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেন। আইনস্টাইন ও সত্যেন্দ্রনাথ বোসের যৌথ প্রচেষ্টায় কোয়ান্টাম পর্যায়ে পদার্থের একটি নতুন যে স্তর আবিষ্কৃত হয় তার নাম বোস-আইনস্টাইন কনডেনসেশন। সারা বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষকের নাম বোস-আইনস্টাইন তত্ত্বের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছে। তার বোস পদবীর সূত্র ধরে একটি অতি পারমাণবিক কণিকার নামকরণ করা হয়েছে বোসন। 100 বছর আগে সেই পরাধীন যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে অসাধারণ কাজ করতে পেরেছিলেন, স্বাধীন বাংলাদেশে সেরকম কোনো উদাহরণ নেই কেন? এর কারণ আপনার আমার কারো অজানা নয়। আমরা সবই জানি, আমাদের চোখের সামনেই অনেক কিছু ঘটে গেছে। এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন উপাচার্য, যিনি শিক্ষকও বটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্যতা ও গর্বের কারণ হিসেবে এক অবিশ্বাস্য, হতবুদ্ধিকর ও অপমানজনক যুক্তির অবতারণা করেছিলেন। তার ভাষায়, কিছুক্ষণ পূর্বে ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা প্রফেসর সৌমিত্র শেখর আর আমি ওখানে বসে বলতেছিলাম যে বলুন তো আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকটি নতুন কি বিউটি আছে। তো উনি তখন আমাকে একটি বললেন যে একটি বিষয় আছে যেটি আমরা সকলেই উপভোগ করেছি, কিন্তু কখনো হয়তো বলা হয়নি। সেটি কি জানো? তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না 10 টাকায় 1 কাপ চা, একটি সিঙ্গারা, একটি চপ এবং একটি সমোসা 10 টাকায় পাওয়া যায় বাংলাদেশে, পৃথিবীতে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী, তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য, গর্ব, এটি কিন্তু আমরা সবাই উপভোগ করেছি, সবাই আমরা পেয়েছি। এটি তুমি সেই পরিবারে প্রবেশ করেছো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় সত্যেন্দ্রনাথ বোস আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইসব ব্যাপারে কেউ কোনো কথা বলতে চান না কেন। ওই যে বাস্তবতা, আর সেই বাস্তবতা হচ্ছে ক্যাম্পাসে রাজনীতি নিরপেক্ষ শিক্ষক হওয়া মানে ক্ষমতাহীন, অবহেলিত, উপেক্ষিত একজন। আর ক্ষমতাসীনের দোসর হলে সকল অযোগ্যতা, অপকর্ম আর ব্যর্থতা সত্ত্বেও টিকে থাকা যায়। এই আত্মঘাতী পরিস্থিতি অবসানের জন্য কোনো রাজনৈতিক দল আদৌ স্বেচ্ছায় এগিয়ে আসবে কিনা জানি না। এতদিনেও কেউ আসেনি। একমাত্র ভরসা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আপনারা আপনাদের তারুণ্যের শক্তি আর সততা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও এর পরিচালনার পদ্ধতির সংস্কার যদি না করেন, তাহলে আমাদের আবারও নিকট অতীতের ভয়াবহ দিনগুলোতে ফিরে যেতে হবে। তখন সুদূর অতীতের গর্ব করার বিষয়গুলি বোধহয় অবশিষ্ট থাকবে, আর কিছু নয়।